নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের 5টার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মাঝখানে একটা বিচ্ছেদ হয়েছিল 5টার বিশেষের সঙ্গে, কিন্তু ফের আবারও আমরা এসে গিয়েছি 5টার বিশেষ নিয়ে। আর আজকে 5টার বিশেষে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা বোধহয় এই মুহূর্তে টক অফ দ্য টাউন। শুধুমাত্র এই শহরের নয়, গোটা রাজ্যেরও নয়, গোটা দেশের বিষয় এই মুহূর্তে। যে করোনার তৃতীয় ঢেউ, যে ঢেউয়ে বোধহয় বাদ থাকছেন না কেউ। তারকা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফুটবলার, ক্রিকেটার এবং সমাজের হুজ হু যারা, তারা প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন এবং তারপর তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের স্ট্যাটাসগুলি আপডেট করছেন যে আক্রান্ত হয়েছে এই তৃতীয় ঢেউতে আবারও। এমনও অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে যারা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ প্রথম দুটি ঢেউতেও তারা আক্রান্ত হয়েছিলেন এবং আবারও তারা আক্রান্ত হচ্ছেন। কিন্তু এই যে ঘটনাগুলি আমাদের সামনে আসছে, একটা বিপুল সংখ্যা, যে সংখ্যার সামনে আমাদের প্রত্যেক দিন পড়তে হচ্ছে, প্রত্যেক দিন আমরা আপডেট পাচ্ছি। সকালে পাচ্ছি দেশের আপডেট, সন্ধ্যায় পাচ্ছি রাজ্যের আপডেট, এবং সেই সময় যে বিপুল সংখ্যা আমাদের সামনে আসছে তাতে আমরা বোধহয় মানসিকভাবেও বেশ খানিকটা ভেঙে পড়ছি। এই সময়টায়, অর্থাৎ এই সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনের সময়, যখন আমরা একটা গভীর শীত পাচ্ছি, আবার কখনো হালকা শীত, আবার কখনো বা একদম শীত অনুভূতই হচ্ছে না, প্রচণ্ড গরম, তার মধ্যে অনেকেই সর্দি জ্বরে আক্রান্ত হন। কিন্তু করোনা কালে এই সর্দি জ্বরটাও অনেক সময় মনে হচ্ছে যেন আমার করোনা হয়নি তো। আর এই কনফিউশনটা, এই সংশয়টা কেই আজকে আমরা একটুখানি দূর করবার চেষ্টা করব। একটু জেনে নেব আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে, সর্দি না ওমিক্রন। আমাদের সঙ্গে দুই বিশেষজ্ঞ চিকিৎসক আজ যোগ দিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তনুশ্রী মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমি একটু শুরু করব একটু ডক্টর বণিককে দিয়ে। সেটা হচ্ছে, এই মুহূর্তে দেশে এবং রাজ্যেও ক্রমশ বেড়ে চলেছে, বারবার আমরা একটা শব্দবন্ধ ব্যবহার করি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সত্যি সত্যি সেই রকমভাবে ফ্রগ জাম্পিংয়ের মতোই হয়তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জ্যামিতিক যে প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, সেই রকমভাবেই বাড়ছে হয়তো। জমায়েত ইত্যাদি ইত্যাদির ফলাফল অনেকেই বলছেন, কিন্তু এই জমায়েতগুলি বা ভোট না করলে কি হতো, এই প্রশ্নও অনেকেই তুলছেন। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে আমাদের সামনে যে সংখ্যাগুলো আসছে, সেই সংখ্যা বেশ খানিকটা ভয় ধরাচ্ছে। সর্দি জ্বর নাকি ওমিক্রন বা করোনার সংক্রমণ, সেই বিষয়টা বোঝবার একদম প্রাথমিক জিজ্ঞাসা সেটা হচ্ছে, সেই বিষয়টা বোঝবার উপায়টা এই মুহূর্তে আমাদের হাতে ঠিক কি রয়েছে? বাহ্যিক উপসর্গ, ডাক্তার বণিক। ডাক্তার বণিক, শুনতে পাচ্ছি না, একটু মিউটটা যদি তুলে নেন। শান্তম, হ্যাঁ, তোমার প্রারম্ভিক ভাষণে বড্ড বেশি কোভিড, করোনা, কোল্ড, কাপ, কমন কোল্ড, কোরাইজা, সব ক্রাউড, আসলে এই এখন কন্ট্রোল করছে সব। আমরা এই যে করোনা আবহ বলছি, করোনা পরিমণ্ডল তৈরি করেছে, করোনার ভয় তৈরি হয়েছে। সবাই এখন করোনা ছাড়া অন্য কিছু ভাবছেনই না, ভাবার দরকারও। কেননা মিডিয়ার ভাষায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আমি বলি, দেখো আমি বাড়ছি মাম্মি, দেখো আমি বাড়ছি। আমি বাড়ছি আমার কারণেই, আমি বাড়ছি আমার মতন কিছু মানুষ যারা অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, কিন্তু যে বিষয়গুলি মানা দরকার, যে গুলো সম্পর্কে সচেতন থাকা দরকার, সেই গুলো সম্পর্কে তারা কনসাস হচ্ছেন না। দিস ইজ দ্য আইরনি। আমরা করোনা নিয়ে এই মুহূর্তে যে আলোচনাটা করতে চাই, তোমার প্রশ্নের উত্তরে বলি, ক্লিনিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট, ইফ নট ইম্পসিবল, যে কোনটা করোনার, কোনটা কমন কোল্ড, কোনটা কোরাইজা, আর কোনটা ইনফ্লুয়েঞ্জা। ক্লিনিক্যালি বোঝার উপায় নেই। করোনা বা কোভিড তবু প্রথম দুটো দশায় কিছু কিছু স্পেসিফিক পিকুলিয়ার উপসর্গ দেখা দিয়েছিল। কেউ কেউ বলেছিলেন আমার স্বাদ চলে যাচ্ছে, কেউ কেউ বলেছিলেন আমার গন্ধ চলে যাচ্ছে। শ্বাসকষ্ট তো ছিলই, ভালো কাশি হতো,
দুর্বলতা মারাত্মক ছিল। আর এখন এই নতুন অবতার কিন্তু মনুষ্য জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, শুধুমাত্র সংক্রমণ ছাড়া। এখানে কি হচ্ছে, অল্প অল্প জ্বর, শুকনো শুকনো কাশি, দুর্বলতা অল্প আছে, শরীরের বিভিন্ন জায়গায় অল্প ব্যথা। এই সময়টা, এই সিজন চেঞ্জের সময় আমরা যেগুলি প্রায়শই বলতাম সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, একমাত্র অবলম্বন আমাদের সঠিকভাবে নির্ণয় করার জন্য, এবং আজকের দিনে সেটাই হওয়া উচিত, ল্যাবরেটরি কনফার্মেশন। এখানেও একটু কনফিউশন আছে। আবার সি, এখানে কনফিউশন মানে ল্যাবরেটরিতে আমরা তো সরাসরি আর ওই পজিটিভ অর্গানিজম, ওই ভাইরাসটা দেখতে পাচ্ছি না, আমাদের ইনডাইরেক্ট দেখতে হয়, আরটিপিসিআর করতে হয় বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হয়। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ মানে আপনি নেগেটিভ তা নন, রাইট। পজিটিভ হলে আপনি পজিটিভ, নেগেটিভ হলে আপনাকে কনফার্মেশনে যেতে হবে। আবার সি, তনুশ্রীর কাশির মতনই আর কি, আবার সি। তো এই আরটিপিসিআর গেলে হবে না, আরটিপিসিআর বলে দেবে হ্যাঁ বংশটা তোমার করোনার, কিন্তু তোমার প্রজাতিটা কি এখনই বলা সম্ভব না, তার জন্য আবার একটা পরীক্ষা করতে হবে, তার নাম হচ্ছে জেনোমিক সিকোয়েন্স। এবং মজার কথা বা দুঃখের কথা, আজকে এতদিন বাদেও, স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা নাকি এগিয়ে চলেছি বিরাট ভাবে। উত্তর পূর্বাঞ্চল, পুরো উত্তর পূর্বাঞ্চলের জন্য জেনোমিক সিকোয়েন্সের ফেসিলিটি নামমাত্র একটা কল্যাণীতে। তাদের ক্ষমতা যাই থাক না কেন, যে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কোভিডে, শুধুমাত্র সেই কোভিড আক্রান্ত পজিটিভ আরটিপিসিআর ভেরিফাইড মানুষজনের যদি জেনোমিক সিকোয়েন্স করতে হয়, সেই ক্ষমতার সামর্থ্য উপায় বোধহয় ওই কল্যাণীর গবেষণাগারের নেই। তো সীমিত সামর্থ্য নিয়ে আমরা লড়াইটা করছি। যেমন দুর্বল পরিকাঠামো, অল্প অল্প স্টাফ, যে স্টাফ ছিলেন, যে কর্মচারী ছিলেন, চিকিৎসক, ডাক্তার, নার্স, সহায়ক কর্মী, সবাই কিন্তু আক্রান্ত হয়ে অনেকে বসে পড়েছেন। কোনো কোনো জায়গায় 50 থেকে 60% কর্মচারী বিভিন্ন স্তরের চিকিৎসক সহ তারা এখন নিজেরাই হাসপাতালে ভর্তি অথবা কোয়ারেন্টাইনে নিজের বাড়িতে একদমই তাই। কোমায় চলেছে। সব মিলিয়ে এখন সব সময়তেই মনে রাখতে হবে, শরীরে সামান্যতম উপসর্গ হলেও অনেক কিছু হতে পারে, কিন্তু সবার আগে ওই সি, করোনা, কোভিড, ওমাইক্রন। রাইট। তাই আমি বলি কি, এখন জ্বর, জ্বালা, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, গা হাত পা ব্যথা, শুকনো কাশি, যাই হোক না কেন, নিজের ভালো থাকার জন্য, অন্যদের ভালো রাখার জন্য। রাইট, রাইট। এখন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যদের ভালো রাখা। একদমই মানে তাই। আমি সংক্রামিত হয়ে গেছি ধরে নিয়ে আমি যাতে সংক্রমণটা অন্যের মধ্যে না ছড়াই, আমার দায় সামাজিক এবং সাংস্কৃতিক, লিগ্যাল, মোরাল এবং এথিক্যাল দায়, মুখের উপর একটা মাস্ক নিয়ে বাইরে বেরোনো, একদম। অন্য মানুষের কাছে যাওয়া, রাইট, রাইট। ঠিকভাবে পড়া, একটা মাস্ক নিয়ে অন্য মানুষের কাছে যাওয়া, এটা এখন আমার শুধুমাত্র কর্তব্য না, ইটস মাই লিগ্যাল, এথিক্যাল অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি। একদম দায়িত্ব। আর সেই দায়িত্বটাই হয়তো অনেকে মানছেন না বা মানতে পারছেন না। একটা বিষয় নিয়ে আমি একটুখানি ডাক্তার তনুশ্রী মণ্ডলের কাছে যাব, সেটা হচ্ছে যে করোনা বা কোভিড, যেটাকে আমরা বলছি সার্স কোভ, তো সেটা যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হাজির রয়েছে শহরে সর্দি এবং ইনফ্লুয়েঞ্জাও। সর্দি জ্বর যখন ছোটবেলায় এরকমটা হতো, সেক্ষেত্রে বারবারই স্কুল থেকে বলে দেওয়া হতো যে সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা হলে স্কুলে আসার দরকার নেই, ডাক্তারের সার্টিফিকেট বা ডাক্তারের প্রেসক্রিপশন বা বাবা বা মায়ের লেখা চিঠি ইত্যাদি নিয়ে আসতে হবে। তো সেই জায়গাটা থেকে এটাও তো ছোঁয়াচে খুবই, সর্দি বা ইনফ্লুয়েঞ্জাও যথেষ্টই ছোঁয়াচে। হাঁচি, কাশি, গলা খুসখুস, গলায় ব্যথা, নাক বন্ধ, মাথায় যন্ত্রণা, জ্বর, এই উপসর্গগুলো তার সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু করোনার ক্ষেত্রেও সেই উপসর্গগুলোই রয়েছে। আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ডাক্তার মণ্ডল, সেটা হচ্ছে অনেকেই মনে করছেন যে আমার সামান্য সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, কিন্তু আসলে তার হয়তো মৃদু উপসর্গযুক্ত করোনা। সেক্ষেত্রে তো এটা আরো বেশি ছড়িয়ে পড়বার, আমরা যেটা লাফিয়ে লাফিয়ে বলছি, এটা তো বোধহয় মানে হাই জাম্পারদের মতন লাফাতে শুরু করবে এরপর করোনার সংক্রমণটা। ঠিক ভয় কতটা? এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই ঠিক, যে এখন যেভাবে করোনা ছড়াচ্ছে সেটা
দ্রুত গতিতেই ছড়াচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেটা ছড়াচ্ছে। যেটা আপনি বললেন যে এখন যেটা খুব কমন কমপ্লেন যেটা হচ্ছে সেটা হচ্ছে করোনার ক্ষেত্রে যেটা বলছি যে সারা শরীরে ব্যথা, আহ, অনেকে ব্যাক পেইনও বলছেন হুম। তার সাথে সাথে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট গলা খুসখুস করছে, গলা ব্যথা, এবং মানে মাইল্ড টু মোটামুটি মানে 100 মতো জ্বর থাকছে লোকজনের। এইটা দিয়ে শুরু হচ্ছে। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এটা ইনফ্লুয়েঞ্জা না এটা করোনা, এটা আমাকে প্রথমে রুল আউট করতে হবে। যে যে কোনো টাইপের এরকম যদি সিমটম থাকে তাহলে আমাকে ওই করোনার জন্য টেস্ট করিয়ে নিতেই হবে, এটা রাইট। ম্যান্ডেটরি। কারণ হচ্ছে ওখানে যদি র্যাট পজিটিভ হয় বা নেগেটিভও হয়, আজকাল যেটা হচ্ছে র্যাট যেটা কিটটা ইউজ হচ্ছে তাতে অনেক সময় কি হচ্ছে যে মাইল্ড পজিটিভ, তার মানে দুটো ব্যান্ড আসার কথা পজিটিভে, সেখানে দেখা যাচ্ছে একটা ব্যান্ড খুব হালকা আসে মাইল্ড পজিটিভ, কিন্তু যখন এটা আরটিপিসিআর করা হচ্ছে তখন দেখা যাচ্ছে পজিটিভ চলে আসে। তো বেটার হচ্ছে যে সব থেকে ভালো যেটা হচ্ছে যে আমি পরীক্ষাটা করাবো, হুম। করিয়ে যদি আমার পজিটিভ আসে তাহলে আমি আইসোলেশনে চলে যাব। আইসোলেশনে চলে গেলে অন্তত আমি আরো 10টা লোককে ইনফেক্ট তো করতে পারবো না। আর যেটা হচ্ছে যে নেগেটিভ হলে তো কোনো চিন্তার কথাই নেই, সে অন্য মানে কোভিডটাকে রুল আউট করা যাবে। রাইট। আর বাদ বাকি যেটা হচ্ছে দেখুন, কোভিড এর ট্রিটমেন্ট আর অন্য ট্রিটমেন্ট একই হচ্ছে। হুম। এটা হচ্ছে যে জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, আর তার সঙ্গে বেশি করে জল খাওয়া, রেস্ট করা, এইগুলোই মেইনলি মোড অফ ট্রিটমেন্ট। আর বিশেষ কিছু মানে ওষুধপত্র এখন মানে বলার মানে জায়গা নেই। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ভাইটালস যেগুলো আছে বাড়িতে বসে মানে ব্লাড প্রেশার, তারপর পালস, এইগুলো, হ্যাঁ, স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন, এইগুলো মাপা। তো সেইগুলো কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকেরই করা উচিত। এই যা সিনারিও তাতে কিন্তু এটা দি মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট। অফ দ্য টাইম। একদমই। অনেকেই এরকমটা হচ্ছে যে সর্দি কাশি বলে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আদতে তিনি করোনা আক্রান্ত কিনা সেটা বোঝবার একমাত্র উপায় হচ্ছে পরীক্ষা করানো। আর সেই করোনা পরীক্ষাটা বোধহয় এই মুহূর্তে মানে সচেতনতার অভাবেই করানো হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সড় সমস্যার বিষয়। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির ওপারে ফিরে আসবো অবশ্যই। আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলো ইদানিং চোখে পড়ছে আমাদের। একটি বিশেষ ওষুধ, সেই ওষুধটি বিভিন্ন ওষুধের দোকান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। এটাও একটা অসচেতনতার উদাহরণ হয়তো। উপসর্গগুলো তো একই রকম, কিন্তু বুঝবো কি করে? কিন্তু তার মধ্যেও আরো একটা সংশয়ের বিষয় চলে এসেছে সামনে। সেটা হচ্ছে আমরা যখন করোনার প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউতে আমরা দেখেছিলাম, প্রথম ঢেউ তো একেবারেই আন্ডার প্রিপেয়ার্ড অবস্থায় লড়াইটা শুরু করেছিলেন করোনা যোদ্ধারা, কিন্তু কোভিড যোদ্ধারা বেশ খানিকটা দ্বিতীয় ঢেউয়ের সময় তারা তৈরি হয়ে গিয়েছিলেন, যদিও সেই ঢেউ ছিল মারাত্মক। এবারের যে তৃতীয় ঢেউ তাতে সংক্রমণের সংখ্যাটা প্রচুর চোখে পড়ছে, কিন্তু ভয়াবহতাটা একটু বোধহয় কম। কিন্তু তা সত্ত্বেও আরো একটা ভয়াবহ দিক দেখতে পাওয়া যাচ্ছে। আমার যাতে করোনা না হয় তার জন্য আমি আগের থেকে কিছু ওষুধ খেয়ে ফেললাম। এটা কতদূর সাংঘাতিক হতে পারে? ডাক্তার তনুশ্রী মণ্ডলের কাছে আমি এই প্রশ্ন নিয়ে রাখছি। এই মুহূর্তে একটি বিশেষ ওষুধের দোকান থেকে উধাও। না, সেটা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এখন যে আবহাওয়াটা চলছে এখন, আগের যে গাইডলাইন্স গুলো ছিল, যে ওষুধগুলো বলা হয়েছিল খাওয়ার জন্য সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখা গেছে যে তার এফিকাসি ইন কন্ট্রোলিং করোনা একটু মানে কোয়ারি ছিল। কারণ হচ্ছে যে এখন তো আরোই বেশি, কারণ হচ্ছে যে তার যে জিনোমিক প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে। ফলে সেই সময় যে ওষুধগুলো কাজ করেছিল সেগুলো আনডাউটেডলি এখন কাজ করবে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আম, এখন যেটা মোড অফ ট্রিটমেন্ট হচ্ছে খুব সিম্পল, প্যারাসিটামল আর ভাইটামিনস, হ্যাঁ। আর যদি খুব সিভিয়ার কিছু হয় তাহলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন, এবং তারপরে ইট ডিপেন্ডস যে পেশেন্টের ভাইটালস কিরকম থাকবে তার উপর ট্রিটমেন্ট করা হবে। তো এবার যেটা হচ্ছে যে এখন আপনি দেখবেন যে আগে যেরকম গাইডলাইন্স দেওয়া হয়েছিল, এখন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো গাইডলাইন্স আমরা এখনো মানে পাবলিশ হয়নি, যদিও আইসিএমআর এর গাইডলাইন্স এসেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ কোনো মেডিসিনকে ওরা স্ট্যাম্প করেনি। রাইট।
তা যেটা কারণ হচ্ছে যে এই ব্ল্যাক মার্কেটিং এর জন্যই বেসিক্যালি অনেক কিছুই করা হচ্ছে না, কারণ যখনই মনে করুন কোনো মেডিসিন বলা হবে সেটা ইমিডিয়েটলি ব্ল্যাক মার্কেটিং এ চলে যাবে, রাইট রাইট রাইট। এবং তার অনেকগুলো বাজে কনসিকুয়েন্সেস আছে। ফলে ইটস বেস্ট যে আগে যেরকম করোনার যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট গুলো সেগুলো হোক, তার পরবর্তী সময় এটা হবে। বেসিক্যালি করোনাতে এখন যেটা হয়েছে কমন কোল্ড ইনফ্লুয়েঞ্জার মতোই ব্যাপারটা এসে দাঁড়িয়েছে। বেশ। হ্যাঁ, মানে তার সিভিয়ারিটিটা কমেছে, তার মানে ছড়িয়ে যাচ্ছে অনেকটাই, এটাই মনে রাখতে রাইট, হবে। ছড়াচ্ছে ওটা তো যেটা ওমিক্রনের গঠন প্রোটিন স্ট্রাকচারে, সেই কারণে হয়তো ছড়াচ্ছে এটা। তো আপনারা বলতে পারবেন, কিন্তু আমি একটু কাজল কৃষ্ণ বণিকের কাছে, ডাক্তার বণিকের কাছে যে প্রশ্নটা নিয়ে যাবো সেটা হচ্ছে যে করোনাকে আটকানোর জন্য, আমি যে প্রশ্নটা একটু আগেও করছিলাম, করোনাকে আটকানোর জন্য বা করোনা হওয়ার পর, করোনা আক্রান্ত হওয়ার পর রোগীদের দেওয়া হচ্ছিল যে ওষুধটি, সেই ওষুধটি একসময় কৃমির ওষুধ ছিল আর কি, আইভারমেকটিন। এবং তারপর বেশ কিছু নাম চলে এলো সামনে, যেটা ডক্টর মন্ডল বলছিলেন যে অনেক ক্ষেত্রে নামটা বলা হচ্ছে না, কারণ তাহলে আমাদের তো অভ্যেস হচ্ছে ওভার দ্য কাউন্টার ওষুধ কেনা, আর সেই ওভার দ্য কাউন্টার ওষুধ কেনার হিড়িক পড়ে যাবে। তাহলে মলনিউপিরাভির বলে একটি ওষুধের কথা শোনা যাচ্ছে, যে ওষুধটি বেশ খানিকটা কার্যকর হতে পারে করোনাকে ঠেকাতে বা পরাস্ত করতে। তো এই ওষুধগুলো তো ওভার দ্য কাউন্টার কেনার ওষুধ নয়, বা কালোবাজারিও হওয়ার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ এই মুহূর্তে ওষুধের দোকানগুলি হাত তুলে দিচ্ছে যে তাদের কাছে নেই। এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন ডাক্তার বণিক? শান্তম, দেশটার নাম ভারতবর্ষ। এখানে পানের দোকানে ওষুধ বিক্রি হয়, আর প্রয়োজনের সময় সাধারণ ওষুধও ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় না। দ্যাটস দ্য আইরনি এগেন। আমি করোনার চিকিৎসায় প্রথম থেকে যেহেতু যুক্ত ছিলাম, আছি, অনেকগুলো ওষুধ, এমনকি অম্বলের ওষুধ ফ্যামোটিডিন দিয়ে শুরু হয়েছিল। ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিল। ফরমার প্রেসিডেন্ট ইউএসএ ডোনাল্ড ট্রাম্প হুইলিয়া জারি করেছিলেন ভারতবর্ষের সরকারের ওপরে। তারপরে রেমডেসিভির, টসিলিজুমাব, অনেক 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 ওষুধ, এমনকি প্লাজমা থেরাপি, সবাই এখন হিমঘরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সলিডারিটি ট্রায়াল এবং রিকভারি ট্রায়াল, এই যে গ্রুপ অফ ড্রাগস নিয়ে করোনা মোকাবিলার কথা ভাবা হয়েছিল, তার 99.9% ড্রাগস আজকে আর ব্যবহার হচ্ছে না। শুধু সবেদন নীলমণি হিসেবে টিকে আছে স্টেরয়েড, ওরাল স্টেরয়েড, আর কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিরোধনের জন্য কিছু স্টেরয়েডস। সম্প্রতি একটি ওষুধ যার নাম আপনি উল্লেখ করলেন, মলনুপিরাভির, এটিকে ডিসিজিআই অনুমোদন করেছেন আমাদের দেশে, যদিও উন্নত দেশে বহুদিন থেকেই সেটা ব্যবহার হচ্ছে অ্যান্টিভাইরাল হিসেবে। মজার বিষয় হচ্ছে, যেদিন এটা ঘোষণা হলো যে এটা অ্যাপ্রুভ করছে ডিসিজিআই, তার পরদিন থেকে কলকাতার বাজারে নানা রকম নামে নানা রকম কোম্পানির মোড়কে মোড়া এই মলনুপিরাভি বাজারে পাওয়া যেতে শুরু করলো। 200 মিলিগ্রাম ট্যাবলেট কেউ কেউ হাজার হাজার টাকা দিয়ে কিনতেও শুরু করে দিলেন। ঠিক, এটাই হচ্ছে ভারতবর্ষ। অত্যন্ত দুঃখের, বেদনার এবং খানিকটা লজ্জার যে এই ওষুধ তখনও পর্যন্ত কিন্তু সরকার নির্দিষ্ট রুট মেনে বাজারজাত হয়নি, তার আগেই পাওয়া গেল। দিস ইজ সাম সর্ট অফ, তনুশ্রীর ভাষায়, কালোবাজারি, ব্ল্যাক মার্কেট। তার চেয়ে বড় কথা দেখবেন, গতবারেও ভিটামিন সি, জিঙ্ক, এই সাধারণ ওষুধগুলো বাজার থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, কেননা মানুষজন মনে করেছিলেন ওটাই তাদের রক্ষা কবচ। তাই কাতারে কাতারে ভিটামিন সি আর জিঙ্ক ট্যাবলেট মানুষজন কিনে নিয়েছিলেন। এখন অনেকে যেটা কিনতে শুরু করেছেন বলে খবর পাচ্ছি, প্যারাসিটামল। প্রায় সমস্ত ব্র্যান্ডের প্যারাসিটামল এখন বাজার থেকে হয় একদমই পাওয়া যাচ্ছে না, নতুবা খুব কম পাওয়া যাচ্ছে। দোকানদাররা ভেবে চিন্তে প্রেসক্রিপশন চাইছেন, ইত্যাদি ইত্যাদি। আমি ডক্টর বণিক একটুখানি মাঝখানে থামালাম। আমার একটা সাম্প্রতিক অভিজ্ঞতা, গতকালের অভিজ্ঞতা, সেটা হচ্ছে এক ভদ্রলোক ওষুধের দোকানে, আমিও ওষুধের দোকানে গিয়েছিলাম, এবং ওষুধের দোকান থেকে 10টি প্যারাসিটামল 650 এবং 10টি প্যারাসিটামল 500 পাতা নিয়ে যাচ্ছেন। বাড়িতে কি অসুস্থ কেউ? না, যদি অসুস্থ হন তার জন্য নিয়ে রাখছি। এই ব্যক্তিগতভাবে মজুদ করা, এটাও খুব ক্ষতিকর এই মুহূর্তে বোধ হয়। আমি শান্তম এই জায়গাটায় আসছিলাম। আমরা
দোষটা আমাদের ঘুরে ফিরে সেই ডাক্তাররা সব দোষে দোষায়, তো এটাও দোষ। সেটাই। কেন আমরাই ওদেরকে শিখিয়েছিলাম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যখন রুগী অসুস্থ হবে তখন যদি না পাওয়া যায়, তাই আগে থেকে মজুত করে রাখা। মনে রাখছি, আমরা মনে রাখতে বলছি যে ওষুধ ততক্ষণ পর্যন্ত ওষুধ যতক্ষণ সেটা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া হয়। একদম ঠিক। এই যে 10টা করে 500 এবং 650 মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট ভদ্রলোক কিনে নিয়ে গেলেন, মজুত করবেন, যার প্রয়োজন হবে তিনি হয়তো ক্রাইসিসে পড়বেন। কোনো দরকার নেই প্যারাসিটামল ট্যাবলেট মজুত করার, কোনো দরকার নেই। আর ওই ওমিক্রনের মতন আর একটা সতর্কবাণী আমি উচ্চারণ করতে চাই, পারহাপস আমার বন্ধু তনুশ্রী আমার সঙ্গে সহমত পোষণ করবে, যে ওমিক্রন যেমন সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি হলেও তার মারণ ক্ষমতা কম, প্যারাসিটামল বা ওমিক্রন আপাত নিরীহ শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হলেও তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই অর্থে প্যারাসিটামলও শতকরা 100% নিরাপদ ওষুধ না। অনেকেই আছেন যারা প্যারাসিটামল খেয়ে অন্য অসুখে পড়েছেন, ভুগেছেন, আমরা দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে ওষুধ চিকিৎসক লিখবেন, চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ মানুষ খাবেন, সেবন করবেন, এটাই হচ্ছে বিজ্ঞান। সাধারণ মানুষকে নিজের থেকে ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট কেনা যেমন আমরা উৎসাহ দেবো না, রাদার আমরা বলবো অন্যায় করছেন, ভুল করছেন, তেমনি আমাদের প্রশাসনের কাছে আমরা চাইবো যে কিছু কিছু শিডিউলেড ড্রাগ যেটা নির্দিষ্ট প্রেসক্রিপশনের ভিত্তিতেই পাওয়া যাওয়ার কথা, সেটা যেন ওষুধের দোকান কেন পানের দোকান থেকেও না পাওয়া যায় সেটা দেখা। কেন দেয়ার আর ইন্সপেক্টরস, আমাদের দেশে ড্রাগ ইন্সপেক্টরস আছেন এগুলি দেখভাল করার জন্য। আমরা করোনার ক্ষেত্রে বলতে পারি যেটা তনুশ্রী বলছিলেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন, শুধুমাত্র করোনা সংক্রামিত অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত সংবাদে আমি জানাই, পশ্চিমবাংলার 31শে ডিসেম্বর থেকে 3rd জানুয়ারি পর্যন্ত যতগুলি স্যাম্পেলের জেনোমিক সিকোয়েন্স হয়েছে অ্যাডাল্ট পপুলেশনের, তার শতকরা 71% Right. ওমিক্রন। একদমই তাই। বাচ্চাদের ক্ষেত্রে সেটা 61%। আর 2টো ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও যাদের করোনা হয়েছে সেই সংখ্যাটার মধ্যে ওমিক্রনের উপস্থিতি শতকরা 81%। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডক্টর ফেব্রেসিয়াস পর্যন্ত সতর্ক করেছেন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন এই ওমিক্রনকে নিয়ে। একে অত লঘুভাবে, এত হালকাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নেওয়াটা উচিত হবে না। কারণ দুটি। আমি বলি ব্যক্তিগতভাবে, আমি বিশ্বাস করি যে শত্রু যদি অল্প হয় তবু সে নাশের কারণ হবে। কেননা আমাদের আদি অকৃত্রিম কথা, শত্রু অল্প তবু সে নাশের কারণ মূলস্থ বর্মিক যথা গ্রাসে তরুণ। তাই এই শত্রুকেও আমাদের শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা করতে হবে দুটো কারণে। যদি সত্যি সত্যি সে নিরীহ হয় তাহলে তাকে আমাদের আসন দিতে হবে বড়, বলতে হবে এসো এসো আমার ঘরে এসো। কেননা সেই এলে সংক্রমণের মারফত ন্যাচারাল ইমিউনিটি তৈরি হবে। একদম। একটা মহল বলছেন এটাই হচ্ছে করোনার শেষের শুরু, এই সংক্রমণকে আহ্বান জানাতে হবে। আরেকটি কারণে আমাদের এই ওমিক্রনকে শ্রদ্ধা করতে হবে, কেননা আমরা জানি অল্প কিছু মানুষ আছে যাদের মধ্যে প্রাকৃতিক কারণে হয়তো এত বেশি অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে গেছে অতীত ইনফেকশনের ফলে, আবার নতুন করে করোনা সংক্রমণের এই ওমিক্রন সংক্রমণের ফলে এমন একটা রিয়াকশন হতে পারে, হাইপার স্টিমুলেশন অ্যাক্টিভিটি হতে পারে। আমরা জানি না কার ক্ষেত্রে কেমন হবে। এছাড়াও ওমিক্রন যেমন আছে আমাদের আমার মনে হয় কোনো একটা নেটওয়ার্ক প্রবলেম হলো ডাক্তার বণিকের। তাহলে এটাকে এন্ডেমিক এরকমটা বলা যেতে পারে কি? আমি খুব সংক্ষেপে একটুখানি ডাক্তার মন্ডলের কাছ থেকে জানতে চাইবো, সত্যি সত্যি এই ওমিক্রনটাই কি করোনার শেষ ডেকে আনছে? হ্যাঁ, অবশ্যই। এখন ব্যাপারটা হচ্ছে এন্ডেমিক না, সেটাকে প্যান্ডেমিক বলাই ভালো। কারণ এন্ডেমিক তো এখন তো মানে সব জায়গায় আপনি যদি মানে দেখেন, আমরা যেভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজ বা মনে করুন বিভিন্ন ডিস্ট্রিক্ট যেভাবে অ্যাফেক্টেড হয়েছে ওমিক্রনে,
মানে একটা কোনো স্পেশাল জায়গায় কিন্তু এটা সীমিত নয়। তো অবভিয়াসলি এটা প্যান্ডেমিক, এবং আমাদের যেটা এত কিছু রিসার্চ অ্যাক্টিভিটিস যেগুলো চলছে তাতে তো দেখা যাচ্ছে যে এটা ইনফ্লুয়েঞ্জার মতোই ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে তার সিভিয়ারিটি কমছে, কিন্তু তার দ্রুততা, মানে যেই দ্রুততার সহিত দ্রুত ছড়িয়ে ছড়াচ্ছে, যাচ্ছে, রাইট। দ্রুত ছড়াচ্ছে। তো যাই হোক, তার সিভিয়ারিটিটা কমে যে যাচ্ছে সেটা কিন্তু একটা ভালো দিক, কারণ এতে 3-4 দিনের বেশি থাকছে না। হ্যাঁ, এবং আগে যেটা আইসোলেশন পিরিয়ড আমরা যেটা বলতাম যে 14 দিন 21 দিন, সেই সময়টাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এখন যেটা হচ্ছে 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু দেখা যাচ্ছে যে মানে সুস্থ হয়ে যাচ্ছে লোকজন। তো সেটা একটা ভালো দিক অবশ্যই। হয়তো এন্ডেমিক, হয়তো প্যান্ডেমিক এখনো পর্যন্ত আমাদের ছেড়ে যায়নি, কিন্তু তবুও সতর্ক থাকতে হবে, সেটাই বোধহয় এই মুহূর্তে বার্তা। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার তনুশ্রী মণ্ডল, অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিকও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়টা জানা গেল সেটা হচ্ছে যে এই মুহূর্তে সর্দি জ্বর যেমন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা বা কোরাইজা বা করোনা বুঝবেন কি করে? নিজে ডাক্তারি না করে, ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে না খেয়ে বরঞ্চ ডাক্তারের সঙ্গে, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন, চিকিৎসকের কাছে দেখান, জানান। হয়তো অনলাইনেই আপনাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে, কিন্তু তা সত্ত্বেও তাকে জানান, তার কাছ থেকে সাজেশনসটা নিন। অবশ্যই টেলিভিশন চ্যানেলে কিংবা খবরের কাগজে বেরোনো খবরের মধ্যে দিয়ে নিজে ডাক্তার হয়ে যাওয়ার চেষ্টাটা করবেন না। অন্তত এই সময়টাতে আমাদের বোধহয় সতর্ক থাকাটাই দরকার। সতর্ক থাকা এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আজকের 5টার বিশেষ এই পর্যন্তই। নমস্কার।